স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়কে নিষিদ্ধ করার ঘটনাকে ঘিরে যে নাটক শুরু হয়েছে সেটা যেন থামার নামই নেই। যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে। এবার এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন তামিম ইকবাল সহ বাংলাদেশের আরো অনেক সিনিয়র ক্রিকেটার। গত কয়েক মাসে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা নিয়েও তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর বেশ ক্ষুব্ধ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, হৃদয়কে আবার নিষিদ্ধ করাটা একদমই হাস্যকর। রহমান পেয়ারের রিপোর্ট। ডিপিএলে তাওহিদ হৃদয়ের ঘটনা ঘিরে তীব্র আলোচনা সমালোচনা চলছে ক্রিকেট মহলে। আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে হয়েছেন নিষিদ্ধ। মেয়াদ শেষ হওয়ার আগেই তার ফেরা। আবারও মোহামেডানের ক্রিকেটারের নিষেধাজ্ঞা। নাটক যেন থামছেই না। শুক্রবার সকাল থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হলেন ক্রিকেটাররা। তামিমের নেতৃত্বে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনায় বসেন তারা। সেখানে ছিলেন বিসিবির আরও দুই পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান। লম্বা সময় ধরে মিটিং করলেন তারা। সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন অসুস্থ হয়ে মাঠ ছাড়ার আগে মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করা তামিম। হার্ট অ্যাটাকের পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। লাস্ট 2-3 মাস 4 মাসে কিছু কিছু ইনসিডেন্ট ঘটছে যেটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মনে একটা কষ্ট ছিল। প্লেয়ার্স ওয়ার এক্সট্রিমলি আপসেট। তৌহিদ হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না, বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে, তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? মোহামেডানের চাপে বিসিবি হৃদয়কে 1 ম্যাচ শাস্তি ভোগ করার পর খেলতে দিয়েছে কিনা এমন প্রশ্নে তামিমের জবাব। এই কথাটা ইম্পর্টেন্ট না। তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করেছিল? ইফ বিসিবি অ্যালাউড, তার মানে হি হ্যাজ সার্ভড হিজ পানিশমেন্ট। তো যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিবেন? সবশেষ বিপিএল স্পট ফিক্সিং এ জড়িত সন্দেহে কিছু ক্রিকেটারের নাম প্রকাশ্যে চলে আসে। দোষী সাব্যস্ত হওয়ার আগে এভাবে প্রকাশ্যে নাম ফাঁস করে দেয়াটাও ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে মনে করেন তামিম। কেউ যদি কারাপ্ট থাকে, কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে, আমরা সবাই চাই তার শাস্তি হোক, বাট দের ইজ অলওয়েজ আ ওয়েজ। আপনি তাদেরকে পাবলিকলি হিউমিলেট করতে পারেন না। দ্যাট ইজ নট রাইট। 3 মাস পর স্বাভাবিক জীবনে ফেরার আশা তামিম ইকবালের। সাথে ফিরবেন 22 গজেও। আমি আল্লাহর রহমতে ভালো আছি ভাই, আর ইনশাল্লাহ খুবই ভালো আছি, হেলদি। আর সবাইকে আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা সবাই দোয়া করছেন ভাই। 3 মাস পর ইনশাল্লাহ। রহমান পেয়ার, 71। গ্ল্যামারহীন নিরস ফুটবলে এখন নতুন প্রাণের সঞ্চার। হামজা ইফেক্টে ঘুরে গেছে ফুটবলের অবস্থান। নতুন করে হাইপ উঠেছে ভক্তদের মাঝে, যার ছাপ বাফুফের ডিজিটাল প্ল্যাটফর্ম আর গণমাধ্যমগুলোতে স্পষ্ট। এমনকি বাফুফের সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম। এদিকে বাফুফেও ফুটবলের ক্রেজ বাড়াতে নিয়েছে ডিজিটাল মিডিয়া কেন্দ্রিক চমকপ্রদ সব পরিকল্পনা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজ, যেখানে দেশের ফুটবল পায় এক্সপোজার, আর কমেন্ট সেকশনে ঝড় ওঠে ফ্যানদের আলোচনা সমালোচনার। কিন্তু যারা মাসখানেক পর এখানে ঢু মারবেন তাদের চোখ কপালে উঠতে বাধ্য। 6.5 লাখ লাইকস আর 12 লাখ ফলোয়ার। নিরস গ্ল্যামারহীন দেশের ফুটবলে হঠাৎই যেন বিপুল সংখ্যক মানুষের অ্যাটেনশন। 17 মার্চ হামজা আসার আগে ও পরে কিছুটা তুলনা করলে বিষয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে। 5 মার্চ জাতীয় দলের সাথে বাফুফের সভাপতির সাক্ষাৎকারের কন্টেন্টের ভিউ ছিল মাত্র 47,000। কিংস অ্যারেনায় গোলকিপিং প্র্যাকটিসের রেসপন্স 1,22,000। আর সৌদি আরবে বাংলাদেশ দলের ট্রেনিং সেশনের ভিউ ছিল মাত্র 1,53,000। এবার 17 মার্চ হামজা আসার পর বাফুফের কন্টেন্টের রেসপন্সই দেখুন। 1.2 মিলিয়ন, 1.7 মিলিয়ন, 8.4 মিলিয়ন,
2.3 মিলিয়ন। হামজার কন্টেন্ট মানেই যেন মিলিয়নস অফ ভিউর ছড়াছড়ি। একদম রাতারাতি বেড়ে গেছে দেশের ফুটবলের প্রতি মানুষের আগ্রহ। আর এই ডিজিটাল মিডিয়া পুনরুজ্জীবিত করতে যিনি পেছন থেকে বড় রোল প্লে করেছেন তিনি বাফুফের সহসভাপতি ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। ঝিমিয়ে পড়া ফুটবল, বাফুফের নতুন কমিটি, সামনে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ সব ম্যাচ, অল্প সময়ে কিভাবে ফুটবলকে চাঙ্গা করবে বাফুফে, এ নিয়ে আমরা 3 মাস আগে কথা বলেছিলাম বাফুফের সহসভাপতি ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের সাথে। শুনেছিলাম ডিজিটাল মিডিয়া কেন্দ্রিক তার স্পষ্ট কিছু পরিকল্পনা, সেটা কতটা সফল হয়েছে এই 3 মাস পরে আমরা সেই ফিডব্যাকটি তার কাছে জানতে চাইবো। আপনি জেনে খুশি হবেন যে আমরা আপনাকে যখন ইন্টারভিউ দিচ্ছিলাম আমার মনে হয় তখন আমাদের ফলোয়ার ছিল আই থিঙ্ক 7 লাখ কিংবা 8 লাখ হবে ফলোয়ার। আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে আমাদের 1.2 মিলিয়ন, এবং এটা পিওরলি অর্গানিক, এখানে কোনো স্পন্সার্ড না। প্রত্যেকটা পেজেরই আমাদের ওনারশিপ নিয়ে একটা ইস্যু ছিল। ফেসবুকের ওনারশিপটা এখন আমরা পুরোপুরি সিকিউর করতে পেরেছি। সো ফেসবুক ইজ 100% ম্যানেজ বাই বিএফএফ নাও। ইন দ্য মিনটাইম আরও একটি খবর আছে যে আমাদের এই মুভমেন্ট দেখে টিকটক মিডল ইস্ট থেকে আমাদেরকে যোগাযোগ করেছে, মানে আমরা যোগাযোগ করিনি, ওনারা আমাদের যোগাযোগ করেছে। ওনারাও ওনাদের একটি অ্যাকাউন্ট করতে যাচ্ছে আমাদের সাথে, যেটা ওনারা বিশ্বের সৌদি এফএ, সৌদি প্রো লিগ, অল ইউরোপিয়ান ক্লাব সবার সাথে করে থাকে। সো টিকটকও যোগ হচ্ছে ইনশাআল্লাহ। টিকটকের মতো প্ল্যাটফর্মের উদ্যোগী হয়ে বাফুফের সাথে যোগাযোগ করা যেমন দেশের ফুটবলে গ্ল্যামার ফেরার আভাস, তেমন ধরে রাখার কাজটাও বেশ চ্যালেঞ্জিং। এজন্য ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাফুফে, যেখানে কন্টেন্ট এক্সপার্ট হিসেবে ডিজিটাল ক্রিয়েটররা যেমন আছেন তেমন আছেন আইনি বিষয় দেখভালের জন্য লয়ার, আছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আছেন দেশের শীর্ষ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তবে ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে শুধু প্রচারণা নয়, রেভিনিউর দিকেও নজর রাখছেন কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। আমি তো মার্কেটিংয়ের মানুষ, সো আমি কত আয় করছি কত খরচ করছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমার এই ডিজিটাল মিডিয়াতে বর্তমান যে সেট আপ আছে, আমরা খুব শীঘ্রই একটা টেন্ডার ফ্লোট করব, একটা অফিসিয়াল এজেন্সি আনবো। সো এজেন্সি একটা খরচ হবে, এটা একটা কম্পিটিটিভ বিডের মাধ্যমে হবে, যারা প্রফেশনাল তারা এখানে পার্টিসিপেট করবে। সো আমার তখন দায়িত্ব হবে যে তাদের প্রতি যে খরচ, সেই খরচটা যেন আমার স্পন্সর এবং এই যে সোশ্যাল মিডিয়ার আয় সেটা দিয়ে কভার হয়ে কিছু সারপ্লাস থাকে। সো আমি আশা করি বছর শেষে ইনশাআল্লাহ খালি ডিজিটাল মিডিয়া থেকে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু বিএফএফ এর কোষাধ্যক্ষে ঢুকবে ইনশাআল্লাহ। শুধু বাফুফে নয়, ফুটবলের নবজাগরণের ছোঁয়া পড়েছে গণমাধ্যমেও। যে ফুটবল ছিল একদম আকর্ষণহীন, হামজা আসার পর সেই ফুটবল দিয়েই 17 মার্চ থেকে 26 মার্চ 10 দিনে ফেসবুকে খেলাযোগের ফলোয়ার বেড়েছে 1,82,000। কন্টেন্ট থেকে ভিউ এসেছে 36,86,00,000 লাখ। ফুটবলের এই পুনর্জাগরণে তাই মিডিয়াকে নিয়ে আরো বড় কিছুর পরিকল্পনায় বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আপনারা মিডিয়াতে ফুটবল নিয়ে কথা বলছেন, আপনারা মিডিয়াতে ক্রিটিসাইজও করতে পারেন, বাট অ্যাজ লং অ্যাজ আপনারা ফুটবল নিয়ে কথা বলছেন সেটার ইফেক্ট কিন্তু সব জায়গায় হয়। সেটার ইফেক্ট আমার সোশ্যাল মিডিয়া পেজে হয়, সেটার ইফেক্ট আমার স্পন্সরদের কাছে হয়। সো আই থিঙ্ক ইটস গ্রেট। এই যে একটি নবজাগরণ হচ্ছে শুধুমাত্র ফুটবলে নয়, ফুটবলের সাথে সম্পৃক্ত সকল স্টেক হোল্ডার, যার মধ্যে মিডিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইট ইজ ভেরি পজিটিভ। পার্থ বণিক, ৭১, ঢাকা। মেসির বিশ্বকাপ জেতা মাঠে দাঁড়াতে পেরে স্বপ্ন বড় হয়েছে। কাতারের আমন্ত্রণ আর প্রধান উপদেষ্টার আন্তরিকতা আর ভালোবাসা দেখে ওরা আবেগে আপ্লুত। গেল সপ্তাহে আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে কাতারে যান দুজন করে ক্রিকেট আর ফুটবলের নারী খেলোয়াড়। দেশে ফিরে শুক্রবার মন খুলে শেয়ার করেছেন সে দারুণ অভিজ্ঞতা। সাইফুল রুবকের রিপোর্ট। স্টেডিয়ামে যেখানে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ হয়েছিল, মেসিদের রুমের আদিনা যে এখানে ছিল ড্রেসিং রুম শেয়ার করছিল, সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে। অবিশ্বাস্য, অকল্পনীয়, নতুন বাংলাদেশের নতুনত্বের এক বড় উদাহরণ। খেলাপ্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন উদ্যোগ মনে রবে বছরের পর বছর। গেল সপ্তাহে কাতারে আর্থানা শীর্ষ সম্মেলনে দেশ প্রধানের সফর সঙ্গী হন দুই ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। ফুটবলার দুজন হলেন আফিদা খন্দকার ও শাহেদা আক্তার। স্যারের বক্তব্য শোনার জন্য অনেক মানুষ দাঁড়ায় আছে, কিন্তু ওইটার ভিতর থেকে হচ্ছে আমাদের জন্য এক্সট্রা ভাবে যাওয়া, কেয়ার করা, ওইটা আসলে বইলা প্রকাশ করার মতো না। ভালো লাগছে। ফার্স্ট টাইম যেহেতু আমরা কখনো ওয়ার্ল্ড কাপের মাঠে ঢোকা হয় নাই, রয়্যাল ফ্যামিলি আছে, রয়্যাল ফ্যামিলিরা যেখানে বসে সেখানে আমাদের ঘুরে দেখানো হয়, এখানে বলে কেউ ঢুকতে পারে না, কিন্তু
তো আমাদের ঢুকতে দিছে, এই জন্য আমরা অনেক খুশি। ওই দেশের ক্রিকেটটা কোনোভাবে সচল করা যায় কিনা আমরা এটা নিয়ে কথা বলছিলাম। শুধু কাতারে নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনে দারুণ অবদান রাখছে কাতার ফাউন্ডেশন। সংস্থাটার প্রধানও মুগ্ধ হয়েছেন বাংলার 4 নারী অ্যাথলিটের ভাবনা শুনে। ফুটবল ক্রিকেট মোটামুটি সবাই কম বেশি চিনে, কিন্তু অন্যান্য যে গেমগুলো আছে সেগুলোতে তো ফুটবল আর ক্রিকেট বাদে তো আর কোনো তেমন কেউ চিনে না। তো আমরাও এগুলোও বলছি যে অন্যান্য গেমগুলোও তেমন অনেক ফ্যাসিলিটিস পাই না, আমরা তো তাও কম বেশি পাইতেছি। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে অবশ্যই আমরা এটা দেখবো, তোমাদের ওখানে হচ্ছে যা যা লাগবে আমাদেরকে বলবা, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে হচ্ছে কাজ করার জন্য। ইনজুরিতে পড়লেই নানান দেশের নানান খেলার নামি দামি অ্যাথলিটরাও চলে যান কাতারের রিহ্যাব সেন্টারে। লাল সবুজের খেলোয়াড়দের ফিট রাখার জন্য কাতার ফাউন্ডেশনের সহায়তায় খুব দ্রুতই বাংলায় গড়ে উঠছে সেই ধরনের ফ্যাসিলিটিস। আমাদের এই ক্রীড়াবিদরা যদি না যেতেন হয়তো বা স্পোর্টসটা সেভাবে আলোচনায় আসতো না। এখন যেটা হয়েছে যে আমাদের এই ক্রীড়াবিদরা সেই সফরে যাওয়াতে তাদের নিয়ে একটা আলাদা আগ্রহের সৃষ্টি হয়েছে। তারা বলেছে যে আমাদের মেয়েদের খেলাধুলার জন্য একটা ডরমিটরি যদি করে দেওয়া যায়, যাতে মেয়েদের ক্রীড়াঙ্গনের যে আবাসিক যে সমস্যাটা, এই সমস্যাটা যাতে সমাধান হয়। মেয়েদের জন্য ডেডিকেটেড কিছু জিমনেশিয়াম তৈরি করে দেওয়া যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃত একাডেমিগুলোকে সনদপত্র বিতরণ করেছেন ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই সনদপত্র বিতরণ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিদ আওয়াল জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ফুটবল কোনো ব্যক্তির উপর যেন নির্ভরশীল না হয় সে বিষয়ে কাজ চলছে। কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশ থেকে প্রায় 300 একাডেমির প্রতিনিধি সনদপত্র গ্রহণ করেন। এরপর গ্রহণ করবে আমির হাবিব ফুটবল একাডেমি সাধারণ সম্পাদক এবং একজন সৈনিক বাংলাদেশ যুগ্ম সচিব রাজশাহী। পেনাল্টি উত্তেজনায় ভাসবে সমর্থকরা, সেরা হলেই মিলবে হোম অ্যাডভান্টেজ। বদলে যাচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম। ফুটবল প্রেমীদের আরও রোমাঞ্চিত করতে 3টি নিয়ম পরিবর্তনের কথা ভাবছে ইউএফা কর্তৃপক্ষ। কোহিনুর গণার রিপোর্ট। স্পেন থেকে বার্সেলোনা, ইংল্যান্ডের আর্সেনাল, পিএসজির হাতে ফ্রান্সের ঝান্ডা, লাস্ট বাট নট দ্য লিস্ট ইতালির হয়ে প্রতিনিধিত্ব করছে ইন্টার মিলান। 4টি ভিন্ন দেশ, 4টি ক্লাব, 36 দলের নয়া ফরম্যাটের ইউসিএল খুঁজে পেয়েছে তার সেরা 4। 32 থেকে 36 গেল সিজনে ইউসিএলের দল বাড়ায় ভক্ত থেকে বিশ্লেষক অনেকেই ছিলেন নাখোশ। যদিও টুর্নামেন্ট শুরু হওয়ার পর জমজমাট সব ম্যাচের পর সেই মন খারাপ পার্টিকে আর খুঁজেই পাওয়া যায়নি। আসছে নয়া সিজন, নয়া উদ্যমে সাজতে চলেছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে গ্ল্যামারাস, প্রেস্টিজিয়াস এই টুর্নামেন্ট। ইউসিএল এর রোমাঞ্চ আরও কয়েক চামচ বাড়াতে নতুন নিয়ম সংযোজনের কথা ভাবছে দ্য ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। জার্মান পাবলিকেশন বিল্ডের বরাতে জানা গেছে সম্ভাব্য 3টি পরিবর্তনের কথা, যার বাস্তবায়ন দেখা যেতে পারে 2025-26 সিজনে। নকআউটে বদলে যাবে ইউসিএল। নয়া সিজনে নকআউট স্টেজের ম্যাচে থাকছে না কোনো এক্সট্রা টাইমের খেলা। গ্রুপ পর্বে টপ 8-এ থাকা দলগুলো নকআউট স্টেজে পাবে হোম অ্যাডভান্টেজ। এছাড়াও ফিরিয়ে আনা হচ্ছে কান্ট্রি প্রোটেকশন রুল। আগের নিয়মে নকআউট পর্বে নির্ধারিত সময়ে খেলার ফল না এলে অতিরিক্ত 30 মিনিট দেওয়া হতো। তবে নতুন নিয়মে ফুটবলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বাদ দেওয়া হচ্ছে এক্সট্রা টাইমের খেলা। পেনাল্টি শুটআউটে বেছে নেওয়া হবে বিজয়ী দলকে। 36 দলের গ্রুপ পর্ব শেষে যারা থাকছে সেরা 8-এ তাদের জন্য থাকবে বাড়তি সুবিধা। নকআউটে সেই দলগুলো দ্বিতীয় লেগ খেলবে নিজের ঘরের মাঠে। সম্প্রতি ইউসিএল এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে আর্সেনালকে ট্রাভেল করতে হয় স্পেনে, যা নিয়ে অনেক সমালোচনা হয়। সবশেষে কান্ট্রি প্রোটেকশন রুল। একই দেশের ক্লাবগুলোকে যেন একে অপরের বিপক্ষে লড়তে না হয় তার ব্যবস্থা করতে ফেরানো হচ্ছে এই পুরনো নিয়মটাকে। এখন অবশ্য কোনো কিছু চূড়ান্ত নয়। 30 মে জার্মানির মিউনিক শহরে মিটিংয়ে বসবে ইউএফা কমিটি। সেখান থেকে আসবে আনুষ্ঠানিক সব ঘোষণা।
কোহিনুর কণা, একাত্তর। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে হামজা শেফিল্ড ইউনাইটেডের প্রতিপক্ষ স্টোক সিটি শেষ 5 ম্যাচে 4টিতে হারা ব্লেডরা এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়। দুই দলের ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। শেষ ম্যাচে বার্নলির কাছে 2-1 গোলে হারায় সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ নেই হামজার দলের। কেবল প্লে অফ খেলে জয় নিয়ে ফিরতে পারলেই আগামী মৌসুমে ইপিএলে খেলার যোগ্যতা অর্জন করবে। গেল ম্যাচে বার্নলির বিপক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভুলে যেতে চায় হামজা ও তার দল। দুই দলের দেখা হওয়া 68 ম্যাচে 26 জয় নিয়ে এগিয়ে শেফিল্ড ইউনাইটেডই। অন্যদিকে রেলিগেশনের ঝুঁকি এখনও আছে প্রতিপক্ষ স্টোক সিটির। হাতে থাকা 2 ম্যাচেই জিততে চায় স্বাগতিকরা। শেষ 6 ম্যাচে মাত্র 1 হার আশা জাগাচ্ছে স্টোককে। কাশ্মীরে জঙ্গি হামলার প্রথম প্রভাব স্থগিত হলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ দক্ষিণ এশিয়ার 7 দেশ নিয়ে ভারতে হতে যাওয়া সাফ অ্যাথলেটিক্স। এদিকে ঘটনার পর ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে স্ট্রিমিং সাইট ফ্যানকোড। পিএসএল এ কর্মরত ভারতীয়দের দেশে পাঠিয়ে পাল্টা জবাব দেবে পাকিস্তান। শুধু তাই নয়, বিসিসিআই কর্তারা সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে কোনো ক্রিকেট ম্যাচ খেলবে না ভারত। মেহেদী নাইমের রিপোর্ট। ক্রীড়া জগতে পাহেলগাঁও কাণ্ডের প্রথম প্রভাব স্থগিত সাফ অ্যাথলেটিক্স। আচমকা এক ঘটনায় হতচকিত গোটা বিশ্ব। নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। 7 মাসে 2 বার স্থগিত হলো সাফ অ্যাথলেটিক্স। বিপাকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এমনকি ভারতের অ্যাথলেটরা। ভুটান তো রীতিমতো রাঁচিতে পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছিল। বাধ্য হয়ে তাদেরও দেশে ফিরতে হচ্ছে। কাশ্মীরের বৈশরণ উপত্যকার ঘটনার রেশ ছুঁয়েছে পিএসএলকেও। ভারতে পাকিস্তান সুপার লিগের ম্যাচ সম্প্রচার বন্ধ করে দিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং ওয়েবসাইট ফ্যানকোড। জঙ্গিদের দায় পাকিস্তানও নিতে চায় না, তারাও দিয়েছে পাল্টা জবাব। পাকিস্তান সুপার লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মুম্বাইয়ে হামলার পরেও খুলেছিল 2 দেশের ক্রিকেটের দরজা। পাহেলগাঁওয়ের ক্ষোভ যেন তালা ঝুলিয়ে দিল ভারত পাক ক্রিকেটে। ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেট বিশ্বের সবচাইতে ডিমান্ডফুল, পেয়েছে ক্লাসিক তকমাও। 12 বছরেরও বেশি হয়ে গেল ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তবে পাহেলগাঁও হামলার পরে বিসিসিআই আরও কঠোর হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির ইভেন্টেও যাতে পাকিস্তানের মুখোমুখি হতে না হয় সে চেষ্টাই করবে বলে ইঙ্গিত। অন্তত একই গ্রুপে 2 দলকে না রাখার জন্য আইসিসির কাছে অনুরোধ করবে বিসিসিআই। 26 জন মানুষকে হয়তো আর ফিরে পাওয়া যাবে না, তবে এই মৃত্যু উপত্যকার যাত্রা এখানেই সমাপ্তি হোক। কেননা যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই তোমার প্রতি আমার অবহেলা। মেহেদী নাইম, একাত্তর। এই ছিল এই মুহূর্তের খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।